রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৩ বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এই যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন, না রাশিয়া, না তাদের কোনো মিত্র, কারো পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার কোনো চিহ্নমাত্র নেই। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সার্বিকভাবে সাহায্য করলেও এখনও রাশিয়াকে সম্পূর্ণভাবে পরাস্ত করা যায়নি, বরং ইউক্রেনের আরও অনেক নতুন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রাশিয়ার এই অভিযানের ৩ বছর পূর্ণ হয়েছে ইতোমধ্যে। ইউক্রেন স্পষ্টভাবেই ঘোষণা করেছে যে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা বজায় থাকতে হবে এবং তারা রাশিয়ান সৈন্যদের হটিয়ে দেবে। অন্যদিকে মস্কো তাদের অবস্থানে এই শর্তে অনড় যে ইউক্রেন যথাযথ রাষ্ট্র নয় এবং তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ সহজে শেষ হচ্ছে না, দীর্ঘ রূপ নিচ্ছে এটি। তবে যে কোনো যুদ্ধের মতো এটিও একদিন শেষ হবে। বিবিসির প্রতিবেদনে দেশ দুইটির যুদ্ধে এই মুহূর্তে কী অবস্থা এবং ভবিষ্যতে এটি কোন পর্যন্ত যেতে পারে তার ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আলোচনা করা যাক আসলে কোন পক্ষ এগিয়ে আছে এই সংঘাতে সেই সম্পর্কে। শীতকাল জুড়ে তীব্র মুখোমুখি লড়াইয়ে দুপক্ষেরই বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধের ফ্রন্ট লাইন প্রায় ১০০০ কিলোমিটার জুড়ে এবং ২০২২ সালের শরতের পর থেকে এই এলাকায় খুব একটা পরিবর্তন আসেনি। ৩ বছর আগে রাশিয়ার পুরোমাত্রা সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই ইউক্রেনীয়রা রাশিয়ান সৈন্যদের রাজধানী কিয়েভ এবং উত্তরাঞ্চল থেকে হটিয়ে দিতে সক্ষম হয়। ওই বছরের শেষ দিকে তারা পূর্ব ও দক্ষিণাঞ্চলেও দখল করা অনেক বড় এলাকা উদ্ধার করে। কিন্তু এই মুহূর্তে রাশিয়ানরা তাদের শক্ত প্রতিরোধ তৈরি করেছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করে, মিলিটারি ব্লগার এবং রাষ্ট্রীয়ভাবে নানা প্রচারণায় বলা হয় মাত্র ৩ দিনের মধ্যেই রাজধানী কিয়েভ দখল করা হবে। সেই তুলনায় এটা খুবই সামান্য অগ্রগতি। বর্তমানে ইউক্রেনের ১৮% অঞ্চল রাশিয়ার শক্তির নিয়ন্ত্রণে, যার মধ্যে ২০১৪ সালের মার্চ মাসে দখল করা ক্রাইমিয়া এবং দনেস্ক ও লুহানস্ক অঞ্চলের বিরাট অংশ রয়েছে। গত ২ বছর ধরে ইউক্রেনের মিত্ররা প্রচুর পরিমাণ সামরিক, আর্থিক ও মানবিক সাহায্য দিয়ে আসছে। কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির হিসাবে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় $৯২ বিলিয়ন এসেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আর $৭৩ বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সরবরাহ করা ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আর্টিলারি ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে ব্যাপকভাবে সাহায্য করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সহায়তার পরিমাণ অনেক কমে গিয়েছে এবং ইউক্রেনকে আদতে কতদিন তাদের মিত্ররা সহায়তা চালিয়ে যেতে পারবে সে নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের একটা নতুন $৭ বিলিয়ন সহায়তা ঘরোয়া রাজনীতির মার পেছে পড়ে আটকে গেছে কংগ্রেসে। এছাড়া ইইউ মার্চের মধ্যে যে মিলিয়ন আর্টিলারি সরবরাহ করতে চেয়েছে সেটার পরিমাণও কমিয়ে আনা হয়েছে। রাশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশ, যাদের অঞ্চল ও আকাশপথ ব্যবহার করে ইউক্রেনে প্রবেশ করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইইউ বলছে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যদিও ইরান যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দিয়েছে বলে স্বীকার করেছে। মানুষবিহীন উড়ন্ত যান বা ইউএভি কার্যকরভাবে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যে আঘাত হানতে সমর্থ হয়েছে, আর এই যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হামলার সামর্থ্য থাকায় দুপক্ষ থেকে ড্রোনের বেশ চাহিদা রয়েছে। পশ্চিমা দেশগুলো যেভাবে চেয়েছিল নিষেধাজ্ঞা সেভাবে কাজ করেনি। রাশিয়া এখনও যেমন তেল বিক্রি করতে সমর্থ হচ্ছে, তেমনি তাদের সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও অন্য দেশ থেকে আনতে সক্ষম হচ্ছে। চীন অবশ্য কোনো দেশকে অস্ত্র সহায়তা দিচ্ছে না, তারা যুদ্ধ ঘিরে খুবই সতর্কভাবে তাদের কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। তারা রাশিয়াকে হামলার জন্য নিন্দাও করছে না, আবার মস্কোর সেনাবাহিনীকে সমর্থনও দিচ্ছে না। যদিও চীন এবং ভারত রাশিয়া থেকে নিয়মিত তেল কিনে চলছে। রাশিয়া এবং ইউক্রেন
দুটি দেশেই উন্নয়নশীল দেশগুলোর কাছে ধর্ণা দিচ্ছে সমর্থনের জন্য। আফ্রিকা এবং লাতিন আমেরিকায় প্রচুর কূটনৈতিক সফর করেছে তারা। তাহলে কি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তন করেছে? এখনও বেশিরভাগের বিশ্বাস যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেনকে দখল করতে চায়। যুক্তরাষ্ট্রের টকশো উপস্থাপক খালসনের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশিয়া প্রেসিডেন্ট আবারও এখানকার ইতিহাস ও সংঘাতের ব্যাপারে তার বিতর্কিত মতামত তুলে ধরেন। তিনি অনেক দিন ধরে কোনো রকম প্রমাণাদি ছাড়াই বলে আসছেন যে ইউক্রেনের সাধারণ জনগণ, বিশেষ করে পূর্বে দনবাস অঞ্চলের মানুষদের রাশিয়ার নিরাপত্তার দরকার আছে। প্রিয় দর্শক, এখন আমরা জানতে চলেছি যুদ্ধ কিভাবে শেষ হতে পারে সেই সম্পর্কে। আন্তর্জাতিক নিরাপত্তার সংস্থাগুলো এই যুদ্ধের উপর বিভিন্ন গবেষণা পরবর্তী অনেকগুলো সম্ভাব্য ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে। সেটাতে সবচেয়ে বেশি যা উঠে এসেছে তা হলো 2025 সালেরও বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ, যাতে দুপক্ষেরই প্রচুর হতাহতের ঘটনা ঘটবে এবং ইউক্রেন মিত্রদের অস্ত্র সহায়তার উপর নির্ভর করবে। আর দ্বিতীয় সম্ভাব্য ফলাফল হলো বিশ্বের অন্যান্য অংশেও সংঘাত বাড়বে, যেমন মধ্যপ্রাচ্য, চীন, তাইওয়ান এবং বলকানদের সাথে রাশিয়ার উত্তেজনা ছড়াবে। আরও যে দুটি সম্ভাব্য ফলাফলের কথা উঠে এসেছে সেগুলোর সম্ভাবনা খুবই সামান্য। তার একটি হলো ইউক্রেন সামরিক দিক থেকে কিছুটা অগ্রসর হবে, কিন্তু যুদ্ধ শেষ করার মতো পরিস্থিতিতে যেতে পারবে না, অথবা ইউক্রেনের মিত্রদের সমর্থন ফুরিয়ে আসবে এবং তারা একটা সমঝোতায় যেতে বাধ্য করবে। তবে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পলিসি, একই সাথে অন্যান্য যুদ্ধ, বিশেষত ইসরায়েল হামাস সংঘাত কোন দিকে গড়ায় এবং সেটা ইউক্রেন ও রাশিয়ার মিত্রদের কিভাবে প্রভাবিত করে সেসবের উপর অনেক কিছু নির্ভর করছে। আজকে এ পর্যন্তই। নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। খোদা হাফেজ।